নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাত পোহালেই বসন্ত উৎসব নামখানাতে। বসন্ত উৎসবে মাতোয়ারা সকলে, বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে নামখানাতে। আমরা সরাসরি নামখানায় যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, তুমি নামখানাতে রয়েছো, আর যে ছবি দেখতে পাচ্ছি বসন্ত উৎসবে মাতোয়ারা নামখানার বাসিন্দারা, কি চিত্র এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই দেখো অনন্য, একেবারে বলা যেতেই পারে আজই দ্বারে বসন্ত জাগ্রত নামখানা। আর সেখানে কিন্তু ইতিমধ্যেই আজ থেকেই বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠেছে কচিকাঁচা থেকে শুরু করে মধ্যবয়স্করা। এবং এই যে নামখানা বাজার, এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু সেই রঙিন বসন্ত উৎসবে মাতোয়ারা প্রত্যেকে, এবং একটা কালারফুল ছবি, কারণ প্রত্যেকের হাতে সেই আবিরের প্লেট রয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকে একে অপরের মধ্যে রং মাখাতে ব্যস্ত। তুমি দেখতেই পাচ্ছ, আমাকেও রং মাখাচ্ছে। এবং সেই সঙ্গে একেবারে ছৌ নৃত্য থেকে শুরু করে কাঠির নৃত্য এবং নিজেদের নাচের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে আজকে কিন্তু এই রঙিন বসন্ত উৎসবের যে মুহূর্ত, সেটা কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছ পুরো কচিকাচারা এবং তার সঙ্গে মধ্যবয়স্ক প্রত্যেকেই কিন্তু মেতে উঠেছে নামখানা বাজারের আজকের এই বসন্ত উৎসবে। এবং প্রত্যেকের গালে তুমি দেখতে পাচ্ছ সেই হচ্ছে আবির মাখছে। এবং সেই সঙ্গে কিন্তু এই মুহূর্তে বলা যেতেই পারে যে নামখানা বাজার এবং সেখানে কিন্তু এই রঙিন বসন্ত উৎসব, সেখানে নাচ গান এবং আবির খেলায় একেবারে জমজমাট হয়েছে। আর এই বসন্ত উৎসব মানেই কিন্তু আমরা প্রত্যেকে জানি বাংলার কৃষ্টি, বাংলার সেই সংস্কৃতি ঐতিহ্যকে আলাদা একটা মাত্রা দিয়ে আসছে বছরের পর বছর ধরে। এবছরও তার অন্যথা হয়নি। বাংলার বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ, পাঠাগার, বিভিন্ন জায়গাতে কিন্তু একেবারে বসন্ত উৎসবে জমজমাট হয়েছে। বিশেষ করে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকা নামখানা, সেখানেও কিন্তু বসন্ত উৎসব এবং বলাই যেতে পারে রঙিন বসন্ত উৎসবের মেজাজে মেতে উঠেছে এখানকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে এখানকার বাসিন্দারা। এবং আজ দিনভর তাদের সেই বিকেল থেকেই কিন্তু বসন্ত উৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে। কাঠি নাচ থেকে শুরু করে বিভিন্ন নাচ গান এবং সেই সঙ্গে আরও রাতের দিকে তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে অনেকেই রয়েছে। আমি মৃগাঙ্ক রয়েছে, মৃগাঙ্কর সঙ্গে আমরা কথা বলবো। বসন্ত উৎসব কিভাবে আজকে পালন করছো তোমরা? আমাদের ছোট ছোট পুচকেদের নিয়ে আমরা বসন্ত উৎসব করছি। আজকের আমরা সকালে কাঠি নৃত্য দিয়ে শুরু করেছি, তারপর প্রসেশন দিয়ে শুরু করেছি। আমাদের মধ্যে রনপাও ছিল, ছৌ নৃত্যও ছিল এবং আমাদের ছাত্রছাত্রীরা আজকের এই বসন্ত উৎসব করছে। এরপরেও আমাদের আরো অনেক অনুষ্ঠান রয়েছে, সারা রাত্রি অনুষ্ঠান হবে। হ্যাপি হোলি, শুভ বসন্ত উৎসব সবাইকে। হ্যাপি হোলি। একেবারে অনন্যা, তুমি দেখলে আবিরে আবিরে রেঙেছে আজকে, সত্যি বলা যেতে পারে আবিরে আবিরে রেঙে উঠেছে ভুবন। আর নামখানা, সেখানে কিন্তু বসন্ত উৎসব, রঙিন বসন্ত উৎসবের আনন্দে মেজাজে ভরপুর হয়ে রয়েছে। রং, খেলা, নাচ গান একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে। অনন্যা, একদমই কোয়েল, তুমি ঠিক যেমনটা জানালে, সকলেই কিন্তু রং খেলায় মেতে উঠেছে। শুধু রং খেলা না, নাচ গানের জমজমাট বসন্ত উৎসব। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল নামখানা থেকে। এই নিয়ে পরপর 5 বছর শান্তিনিকেতনে বন্ধ বসন্ত উৎসব। বিশ্বভারতীর ভূমিকায় ক্ষুব্ধ পর্যটক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে। কর্তৃপক্ষের দাবি, কালের নিয়মেই বন্ধ হয়েছে কবিগুরুর প্রচলিত উৎসব। শান্তিনিকেতনে এবারেও নেই বসন্ত উৎসব, অথচ রঙের এই খেলা বাঙালিকে বরাবর টেনেছে কবিগুরুর শান্তিনিকেতনের দিকে। শান্তিনিকেতন বাঙালির এক আলাদাই নস্টালজিয়া। তবে এই নিয়ে বিশ্বভারতীর নির্দেশে পরপর 5 বছর বন্ধ রাখা হলো বসন্ত উৎসব। বিশ্বভারতীর কর্মী পরিষদের সম্পাদক কিশোর ভট্টাচার্য জানান, 2019 সালে শেষবার শান্তিনিকেতনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষের ঢল নামে শান্তিনিকেতনে। মানুষের ভিড়ে চাপাচাপিতে অসুস্থ হয়ে পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু মানুষ। কালের নিয়মেই বন্ধ হয়ে গেছে উৎসব, দাবি তাঁর। এখন যেভাবে কলেবর বৃদ্ধি পেয়েছে, যেভাবে
শান্তিনিকেতনে আসার একটা প্রবণতা, কিন্তু এই লক্ষাধিক লোক আশ্রমের ভিতরে ঢুকে গেলে আর তারপরে হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে তার মেনটেন, এইটা এখন বিশ্বভারতীর পক্ষে সম্ভব নয়। আগে বসন্ত উৎসব উপলক্ষে 1 মাস আগে থেকে বিশ্বভারতীর সঙ্গীত ভবনে মহড়া শুরু হতো। এবছর এসব কিছুই নেই, মন ভারাক্রান্ত বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের। অনেক দিন ধরেই কোভিডের জন্য এবং কোভিডের পরেও দোল উৎসব হয়নি। কোভিডের পরে যেটা বসন্ত বন্দনা নামে আগের বছর হয়েছিল, কিন্তু এবছর আমরা খুবই আশাহত যে দোল আমাদের হচ্ছে না। ভীষণ দুঃখজনক ব্যাপার যে বসন্ত উৎসব হচ্ছে না। আমাদের মহড়া চলতো সঙ্গীত ভবনে, টানা 1 মাস ধরে আমরা ভীষণই আনন্দ করতাম, উৎসব হতো, কিন্তু বর্তমানে সেই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। বসন্ত উৎসব উপলক্ষে ইতিমধ্যেই শান্তিনিকেতনের সমস্ত হোটেলে বুকিং হয়েছে। প্রচুর পর্যটক শান্তিনিকেতনে চলে এসেছেন। উৎসব হবে না শুনে নিরাশ তারাও। এমনি খুব খারাপ লাগছে, হলে ভালো লাগতো। তো এই প্রথম আমার আসা, এর আগে তো আসিনি। বিশ্বভারতীর নির্দেশে বন্ধ পৌষ মেলা, বন্ধ বসন্ত উৎসব। আদৌ কি কবিগুরুর ঐতিহ্য রক্ষায় আগ্রহী কবিগুরুর হাতে তৈরি এই প্রতিষ্ঠান? জবাব মেলে না। এবারেও বসন্ত উৎসব না হওয়ায় রীতিমতো ভারাক্রান্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন। বোলপুর থেকে বরাবীর বংশী, কলকাতা টিভি। মেদিনীপুরের বিজেপি প্রার্থী কে তা এখনো জানায়নি শীর্ষ নেতৃত্ব। বিজেপি সমর্থকরা এরই মধ্যে মেদিনীপুরের দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন। ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দেওয়াল লেখন নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। ইকো পার্কে এদিন একেবারে অন্য মেজাজে দেখা মিলল দিলীপের। বন্দুক নিয়ে খোশ মেজাজে ছিলেন দিলীপ। যদিও এই বন্দুক থেকে গুলি বেরোয় না, বেরোয় রং। রং আবির খেলার মাঝেই উঠল মেদিনীপুরে তাঁর নামে দেওয়াল লিখনের প্রসঙ্গ। শালবনী ব্লকের গরমাল গ্রাম পঞ্চায়েতের জারাতে দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা না হতেই দেওয়াল লিখনে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। সোশ্যাল মিডিয়ায় দেওয়াল লিখনের সেই ছবি ছড়িয়েছে শুনে অত্যুৎসাহী কর্মী সমর্থকরা এই কাজ করে ফেলেছেন বলেই সাফাই দিলীপ ঘোষের। দিলীপ বাবু আমাদের এমপি ছিলেন, তার কিছু যারা ফ্রেন্ড, তারা আবেগকে, যারা এতদিন ধরে যারা রাজনীতি তাকে দেখে এসেছে, তারা তো আবেগের বসে হয়তো দেওয়াল লিখন করা হয়ে গেছে। এই বিষয়টাকে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি। আমাদের যেহেতু সর্বভারতীয় দল রাজনীতি, উপরমহল যা বলবে সেটাকে আমাদের নিয়ে যেতে হবে। প্রার্থীর নাম ঘোষণা না হতেই বিজেপির দেওয়াল লিখনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই ক্ষেত্রে বিজেপি যে সমস্ত জায়গায় প্রার্থী ঘোষণা হয়নি অথচ প্রার্থীর নাম লিখেছে, সেটা তাদের দলীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আমাদের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে জুন মালিয়ার নাম আমাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির কে প্রার্থী হলো এটা আমাদের মাথা ব্যথার ব্যাপার। দিলীপ ঘোষ মেদিনীপুরে বিদায়ী সাংসদ। এবারের লোকসভায় মেদিনীপুরের প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নাম উঠে আসছে। অবশ্য ইতিমধ্যেই ভারতী ঘোষের প্রার্থী হওয়া নিয়ে মেদিনীপুরের বিজেপির অন্দরে চাপানুতর শুরু হয়েছে। অনেকেই ভারতী ঘোষকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। ওয়াকিবহল মহলের ধারণা, বিজেপির শীর্ষ নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করতেই দিলীপ ঘোষের নামে মেদিনীপুরে দেওয়াল লেখা শুরু হয়েছে। যদিও জেলা নেতৃত্বের দাবি, কে বা কারা দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখেছেন তা তাদের জানা নেই। সুমন শিকদার ও প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। বহরমপুরে অধীর গড়ে এবার লাইমলাইটে ইউসুফ পাঠান। পাঠানকে প্রার্থী ঘোষণায় কংগ্রেস বিজেপির দুই শিবিরেই সেটিং তত্ত্বের হাওয়া। অধীর চৌধুরীর গলায় মোদি মমতা সেটিং, বিজেপির গলায় অধীর মমতা সেটিং এর সুর। মিথ ভেঙে কি সংসদের অলিন্দে পৌঁছতে পারবেন প্রাক্তন ক্রিকেটার? জবাব দেবে ইভিএম। অধীর গড়ে তৃণমূলের কালো ঘোড়া ইউসুফ পাঠান। প্রাক্তন ক্রিকেটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বহরমপুরের আসন দখল করতে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। সেলিব্রিটির নতুন প্রার্থীকে নিয়ে বেশ উন্মাদনা এলাকায়। যেখানেই প্রচারে যাচ্ছেন, পাঠানকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমে এই জনসমাগম দেখে উদ্বুদ্ধ প্রার্থীও। জয় নিয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ছে তার গলায়। 5 साल के एमपी रह चुके अधीर जी, उनका सम्मान करता हूं मैं, लेकिन हर चीज़ बदलाव के लिए होती है और यहाँ के लोग बदलाव चाहते हैं। जीतने की बात है, ये आखिर में जो जनता है वो डिसाइड करेगी कि मैन ऑफ द मैच कौन है। বহরমপুরের ইতিহাসে মিথ হয়ে দাঁড়িয়েছেন এখানকার সাংসদ অধীর চৌধুরী। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বহরমপুর আসনে বিজেপি তৃণমূল সেটিং এর টোপ দেখেছেন অধীর। তাকে হারাতে একসঙ্গে হাত মিলিয়েছে ঘাসফুল ও পদ্মফুল, দাবি বহরমপুরের 5 বারের সাংসদের। এখানে বিজেপি পার্টির দুটো প্রার্থী, সেই হিসাবে দিদি আর মোদি
তারা একে অপরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে অধীর চৌধুরীকে হারাতে চাইছে। দিদি বা খোকাবাবু কেউ বলুক, বহরমপুর আসন হারলে তাদের হার, জিতলে তাদের জিত। মাঝে কাকে শিখণ্ডি খাড়া করে লড়বার চেষ্টা কেন? অধীর সেটিং তত্ত্বের পাল্টা দিয়েছে মুর্শিদাবাদ জেলা বিজেপি। তাদের দাবি, মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে হাত মিলিয়েছে কংগ্রেস তৃণমূল। এতদিন বলতো মোদি আর মমতা সেটিং, আজকে দেখতে পাচ্ছেন কেন করা হয়েছে আপনি জানেন? অধীর চৌধুরীকে মাইলেজ দেওয়ার জন্য করা হয়েছে। পরিষ্কার শুনে রাখুন যে মুর্শিদাবাদ জেলার মানুষ দেখছে কি করতে চলেছে। এত লোক থাকতে হঠাৎ ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করা হলো। বহরমপুরে ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্রে এখন নতুন প্রার্থী ইউসুফ পাঠান। মিট বজায় রেখে এবার কি ফের জয়ের মুকুট কি উঠবে অধীরের মাথায়, নাকি প্রাক্তন ক্রিকেটার নতুন ময়দানে এসে ছক্কা হাঁকাবেন, কিংবা নেপোর দুই মারার প্রবাদকে সার্থক করে বিজেপি জয় পকেটে পড়বে? উত্তর 4 জুনের দূরত্বে। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যের জায়গা জোর করে দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি আদালতের নির্দেশকেও অমান্য করে চলছে বাড়ি নির্মাণের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের বেলিয়াঘাটা এলাকার ঘটনা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা হরিপদ বাড়িকর এলাকার এক বাসিন্দা জগন্নাথ মাইতি ও তার ছেলে অনুপ মাইতির জায়গা জোর করে দখল করে পাকা বাড়ি নির্মাণ করছে। এছাড়াও বাড়ি তৈরির পেছনে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মনীষা নন্দীগ্রামীর স্বামী গুরুপদ নন্দীগ্রামীর মদত রয়েছে বলেই অভিযোগ জগন্নাথের। বলতে আমাদের 550 জায়গাটি কালা আছে, ওখানে ওই জায়গার উপরে হরিবাড়ি পাশে সরিয়ে গেছে 582। ওই জায়গার আমাদের জায়গার উপরে ওরা বাড়ি আরম্ভ করে দিয়েছে। কোনোটা ওরা মানছে না, একদম জোরপূর্বক জোর জুলুম করেছে, বাড়ি আরম্ভ করে দিয়েছে। পুরোনো যা আমি বাড়িটা আমার ভেঙে চুরে পড়ে যাচ্ছিল বাড়িটা, এবার বাড়িটা যা ভেঙে চুরে পড়ে যাচ্ছে, আমি তাহলে বাড়িটা আর রিপেয়ারিং করবো না, আমি ভেঙে দিয়ে বাড়ি করব। যা ভেঙে দিয়ে বাড়ি করতে যাচ্ছি তখন উনি এসে আপত্তি করছে, বলছে আমার এইদিকে জায়গা আছে। তাহলে এতদিন তাহলে উনি বলেননি কেন আমার যে এইদিকে জায়গা আছে? 60 বছর পর হঠাৎ মনে পড়ে গেল আমার ওইদিকে জায়গা আছে। এবার উনি তার জায়গায় আইন চলছে, কোর্টে বিচার চলছে। বাড়ি তৈরির বিষয়ে ঘাটালের মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছেন জগন্নাথ মাইতি ও তাঁর ছেলে অনুপ মাইতি। আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার, কিন্তু আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি চলছে পাকা বাড়ি নির্মাণ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা অভিযুক্ত হরিপদ বারিক। তাঁর বক্তব্য, তাঁকেই নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। হরিপদ বারিক, তার 3 শতক সম্পত্তির মালিক। তিনি আমার 85-585 দাগের 480 বর্গলিং জায়গা অ্যাকোয়ার করে তার 1.5 শতক জায়গার মালিক। সে 1200 স্কোয়ার ফুট ছাদ করছে, কিন্তু সে যে ঘরটা করছে আমার জায়গা আপত্তি করা সত্ত্বেও সে জোর জবরদস্তি ঘর করছে পার্টির তদাগরিতে। এখন নিজের জায়গা ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন বেলিয়াঘাটার জগন্নাথ এবং তাঁর পরিবার। দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।